জেনি এবং তার টিম মেম্বাররা মিলে একটি হরর শো চালায়। তো একদিন জেনি ঠিক করে সেই হরর শোর লাইভ টেলিকাস্ট করবে। যেই ভাবা সেই কাজ, সে তার টিমকে নিয়ে চলে যায় একটি ভুতুড়ে বাড়িতে। আর এখানেই ঘটে বিপত্তি। ভূত শুরু করে তার তাণ্ডব চালানো। অনেক চেষ্টা করেও জেনিরা এই বাড়ি থেকে বেরোতে পারে না। এই ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িতেই তারা আটকে যায়। এখন এই ভূতের সাথে তারা কিভাবে লড়াই করবে এবং কিভাবেই বা এই বিপদ থেকে বেরিয়ে আসবে, সেটাই দেখব আজকের গল্প লাইভ টেলিকাস্টে। তাহলে চলুন এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কিছু লোককে দেখতে পাই, যারা একটা বাড়ির ভেতরে বেশ আতঙ্কিত অবস্থায় ছিল। দেখা যায় তারা সেই বাড়ি থেকে বারবার বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাদের সেই বাড়ি থেকে বেরই হতে দিচ্ছিল না। মূলত এই লোকগুলো একটা শোয়ের শুটিং টিম ছিল, যারা কিনা এই হন্টেড হাউসেই শুটিং করতে আসে আর পরবর্তীতে এখানেই আটকা পড়ে যায়। তো যখনই তাদেরকেও সেই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই সেই বাড়ির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টার পরও তারা এখান থেকে বের হতে পারে না, আর দৃশ্য এখানেই কাট হয়। অন্যদিকে আমরা দেখি সেই বাড়িতে ঘটা সমস্ত ভৌতিক ঘটনা টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। লাইভ টেলিকাস্ট হওয়ার কারণে সকল পাবলিক এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। তো পুলিশ, মিডিয়া সবাই সেই হন্টেড হাউসের সামনে চলে আসে আর প্রচুর ভিড় জমাতে থাকে সেখানে আসলে কি হচ্ছে এটা জানার জন্য। পুলিশরাও সেই লোকদের সেই বাড়ি থেকে বের করার চেষ্টা করে, কিন্তু এত কিছু করেও কেউই তাদেরকে সেই বাড়ি থেকে বের করতে সফল হচ্ছিল না। বিভিন্ন টিভি চ্যানেল এই বিষয়টি নিয়ে নিউজ করতে থাকে। চারিদিকে বিষয়টা ভাইরাল হয়ে যায়। সবার মুখে মুখে এখন এই ব্যাপারটা নিয়েই কথা চলছিল। এরপরই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর আমাদের দেখানো হয় এই টিম কিভাবে সেই হন্টেড হাউসে ফেসে গিয়েছিল। প্রথমেই আমরা সেই টিমের সকল মেম্বারকে দেখি, যেখানে জেনি, শেখর, সালমা, আশভিন্দ, অরবিন্দ, সেলিম, কানান আর ভোলগা ছিল। তো তারা সকলে নিজেদের এই প্রোডাকশন টিম নিয়ে ডার্ক টেল নামক একটা শো পরিচালনা করত, যেটা বেশ ফেমাস ছিল। আর এই শোটা একটা ফেমাস টিভি চ্যানেলেও টেলিকাস্ট করা হতো। তো এই টিভি শো এর মাধ্যমে জেনি এবং তার টিম সাধারণ মানুষের এক্সপেরিয়েন্স করা বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গল্পের মাধ্যমে প্রেজেন্ট করত। কিন্তু এখানে প্রচার হওয়া বেশিরভাগ কাহিনী 100% সত্য হতো না, কেননা এই ঘটনাগুলোতে জেনি নিজের তৈরি বিভিন্ন মন গড়া চিন্তাভাবনা অ্যাড করে দিত, যাতে করে এই সব গল্প মানুষকে আরো বেশি আকৃষ্ট করে আর শোয়ের টিআরপি হাই থাকে। কেননা একটা শোয়ের টিআরপি হাই থাকলেই তো সেখান থেকে ইনকামও বেশি করা যায়। তাই টিআরপি বাড়ানোর জন্য যতভাবে যা করা সম্ভব সবই জেনি করত। এই শোয়ের ডিরেক্টর ছিল জেনি, আর বাকি সবাই প্রত্যেকেই কোনো না কোনো পোস্টে কাজ করত। কানান, যে কিনা এই শোয়ের রাইটার ছিল, তার জেনির এমন সাধারণ মানুষের এক্সপেরিয়েন্স করা সত্য ঘটনাগুলোকে নিজের মন মতো বদলে ফেলার বিষয়টা মোটেও পছন্দ ছিল না। তাই সে এই বিষয়টা জেনিকে জানায়, কিন্তু জেনি তার কোনো কথার গুরুত্বই দেয় না, কেননা তার এমনটা করার কারণে তাদের শো বেশ হিট হচ্ছিল। তাই সে সেটাই করতে থাকে যাতে মানুষ তাদের এই শো আরো বেশি বেশি পছন্দ করে। যেহেতু তাদের শো বেশ হিট হয়ে গিয়েছিল, তাই তারা শোয়ের সাকসেস পার্টি করার জন্য একটা ক্লাবে যায়। সেখানে তারা সবাই বেশ এনজয় করে। তো পার্টিতে শেখার অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল, তাই মাতলামি করতে থাকে সে। তো একসময় সে প্রায় অজ্ঞান অবস্থায় বারের টেবিলে মাথা দিয়েই শুয়েছিল। তখনই সে একটা ভিশন দেখতে পায়। তাদের টিমের কস্টিউম ডিজাইনার কালালের গলায় একটা ভাঙা কাচের টুকরো ঢুকে গিয়েছে। এই ভিশন দেখার সাথে সাথেই শেখার কালালকে হেল্প করতে যায়। ঠিক তখনই তার ভিশনের মতো একটা কাচের টুকরো কালালের দিকে আসতে থাকে।
এইটা দেখে শেখার তাকে কোনোভাবে আঘাত পাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে করে তার নিজের হাতেই বেশ আঘাত লেগে যায়। এখানে আমরা বুঝতে পারি শেখারের ভেতরে কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। এ কারণেই যেটা কিছুক্ষণ পরেই ঘটতে যাবে তা সে ভিশনের মাধ্যমে আগেই দেখতে পায়। তো শেখারের এমন আঘাত পাওয়া দেখে তার টিমের অন্য মেম্বাররা দ্রুত তার দিকে এগিয়ে আসে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। তো আমরা দেখি যখন শেখার হাতে আঘাত পেয়েছিল সেই সময় তার হাতে থাকা একটা তাবিজ সেখানেই পড়ে যায়, কিন্তু এই বিষয়টা শেখার এবং তার টিম মেম্বাররা কেউই খেয়াল করে না। অপরদিকে আমরা দেখি যখন শেখারের হাত থেকে সেই তাবিজটা পড়ে যায় তখন দূর থেকে একটা লোক এই বিষয়টা অনুভব করতে পারে। আমরা দেখি আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই সেখানে পড়ে থাকা সেই তাবিজ আর শেখারের রক্ত দুটোই গায়েব হয়ে যায়। তো এই লোকটাকে আর এই তাবিজটা আসলে কিসের সেটা তো আমরা গল্পের সামনে গেলেই জানতে পারবো। তো পরের দিন দেখা যায় জেনি আর কালাল শেখারের সাথে দেখা করতে যায়। তারা শেখারের সাথে কালকের বিষয় নিয়েই আলোচনা করছিল। ঠিক তখনই তাদের চ্যানেল থেকে চ্যানেল অ্যাডভাইজার মাইক জেনিকে ফোন দেয়। সে জানায় একটা নতুন সিরিয়াল শুরু হওয়ায় জেনিদের টিভি শো এর টিআরপি এখন বেশ কমে গেছে। এই কথা শুনে তো জেনির মাথা খারাপ হয়ে যায়। সে আবারও তার শোয়ের টিআরপি বাড়ানোর জন্য পরবর্তী এপিসোড শুটের সিদ্ধান্ত নেয়। তো এরপর দেখা যায় শোয়ের পরবর্তী এপিসোডে জেনি দেখায় যে একজন মহিলা ভূতের লালসার শিকার হয়েছে, কিন্তু এই এপিসোড টেলিকাস্টের পরপরই সাধারণ মানুষ এই শোয়ের বিরোধিতা করতে শুরু করে। আর এই শো এবং টিভি চ্যানেল দুটোই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে হেট পেতে শুরু করে। সবাই তাদেরকে নিয়েই কথা বলতে থাকে। ঘটনাটা এতটাই খারাপের দিকে চলে যায় যে এই শোয়ের সমস্ত স্পন্সর নিজেদের স্পন্সরশিপও ফিরিয়ে নেয়। তারা কেউই আর এই শোয়ের জন্য স্পন্সর করতে রাজি ছিল না। এ কারণেই চ্যানেলের হেড রামকে বাধ্য হয়ে এই শোটা বন্ধ করে দিতে হয়, না হলে মানুষজন অনেক ক্ষেপে গিয়েছিল তাদের উপর। এখনই শো বন্ধ না করলে তাদের চ্যানেলের অবস্থা একেবারেই খারাপ হয়ে যেত। তো এরপর সে জেনিদের টিমকে অনেক বকাবকি করে। তো এই শো বন্ধ হয়ে যাওয়ার জন্য জেনিরা সকলেই বেশ চিন্তিত হয়ে যায় যে তারা এবার কি করবে। তো এরপরে আমরা শেখারকে দেখি। দেখা যায় শেখারের বাবা তার সাথে দেখা করার জন্য শহরে এসেছিল। আর এখানে আমরা জানতে পারি শেখারের বাবা ছিল সেই ব্যক্তি যে কিনা শেখারের তাবিজ পড়ে যাওয়ার পরে সেটা অনুভব করতে পেরেছিল, আর সেটাও অনেক দূরে বসে থেকে। আর এ কারণেই মূলত সে শেখারের সাথে দেখা করতে এসেছে। তো তিনি শেখারের হাতে সেই তাবিজটা দেখতে না পেয়ে তাকে জিজ্ঞেস করে যে তার তাবিজটা কোথায়। তো এর জবাবে শেখার বলে হয়তোবা সেটা কোথাও পড়ে গিয়েছে। এটা শুনেই শেখারের বাবা শেখারকে নিয়ে পাশের একটা মন্দিরে যায় আর সেখান থেকে একটা নতুন তাবিজ নিয়ে আসে আর দ্রুত শেখারের হাতে আবারও সেটা বেঁধে দেয়। এরপর সে শেখারকে উদ্দেশ্য করে বলে সে যেন কখনোই আর এই তাবিজটাকে নিজের থেকে আলাদা না করে। কিন্তু তার এমনটা বলার কারণ কি সেটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অন্যদিকে জেনি আর তার টিমের সবাই একসাথে বসে মিটিং করছিল। তারা আলোচনা করছিল কিভাবে তারা নিজেদের সম্মান আবারও ফিরিয়ে আনবে। তো তারা তাদের পরবর্তী স্টেপ নিয়ে প্ল্যানিং করতে শুরু করে, কেননা চ্যানেলকে ভালো কোনো শো দিতে না পারলে চ্যানেলের হেড তাদের সকলকে কাজ থেকেই বের করে দিবে। তো তারা এসব নিয়েই আলোচনা করছিল। সেই সময় জেনির নজর শেখারের হাতের সেই নতুন তাবিজের উপরে পড়ে। এই ব্যাপারে জেনি শেখারকে জিজ্ঞেস করলে সে জানায় তার হাতের পুরাতন তাবিজটা কোথাও একটা হারিয়ে গিয়েছে, তাই তার বাবা তার হাতে এই তাবিজটা বেঁধে দিয়েছে। সে আরো বলে এসব তো অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয়, কিন্তু এটা না পড়লে আমার বাবা কষ্ট পাবে, এজন্যই আমি এটা হাতে পড়েছি। তো তার এই কথা শুনে জেনি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি সত্যি এই তাবিজের ব্যাপারে কিছু জানো না? তো এইখানে আমরা এখন এই তাবিজের সম্পর্কে আসল তথ্যটা জানতে পারবো। সে বলে তাদের টিভি শো ডার্ক টেল জেনি শেখারের থেকে ইন্সপায়ার হয়ে বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই কথা শুনে তো শেখার নিজেই অনেক বেশি শকড হয়ে যায়। জেনি বলে একদিন কোনো একটা বিষয় আলোচনা করার জন্য সে শেখারের রুমে গিয়েছিল। তখন সে দেখে শেখার ঘুমের মধ্যেই হাওয়ায় ভাসছে আর একসময় সে নিজে থেকেই নিচে নেমে আসে। এটা দেখে তো প্রথমে জেনি অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে শেখারকে কোনোভাবে ঘুম থেকে জাগায়
তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো ঘুম থেকে জাগার পর শেখারের এসবের কিছুই মনে ছিল না। আর এই রহস্য সম্পর্কে জানার জন্যই যখন সে শেখারের বাবার সাথে যোগাযোগ করেছিল, সে জানতে পেরেছিল যে ছোটবেলা থেকেই শেখারের ভেতরে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। সে গুড এনার্জি এবং ব্যাড এনার্জি দুটোই অনুভব করতে পারে। তাই শেখারের প্রতি আত্মারা বিভিন্নভাবে আকৃষ্ট হতো। ছোটবেলায় শেখার বেশ কয়েকবার এভাবে আত্মাদের আক্রমণের শিকার হয়েছিল। তো এরকমই একদিন তার বাবা তাকে ঘুমের ভেতরেই হাওয়ায় ভাসতে দেখে, আর এটা দেখার সাথে সাথেই সে বেশ ঘাবড়ে যায়। এরপরই সে কুলদেবীর পুজো করে আর একটা মন্ত্রপুত তাবিজ বানায়, যেন গুড এনার্জি এবং ব্যাড এনার্জি কোনো কিছুই তার দিকে আকৃষ্ট হতে না পারে। মূলত শেখারের বাবা তার প্রোটেকশনের জন্যই তাকে এই মন্ত্রপুত তাবিজ দিয়েছিল, যেটা তাকে আত্মাদের ছায়া থেকে দূরে রাখত। মূলত সেই তাবিজটাই আমরা সেদিন পার্টিতে শেখারের হাত থেকে পড়ে যেতে দেখেছিলাম। আর তাই শেখারের বাবা তার হাতে তাবিজ দেখতে না পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিল আর তাকে নতুন তাবিজ এনে দিয়েছিল। তো জেনি বলে পরবর্তীতে এই ঘটনা দেখেই ইন্সপায়ার হয়ে তার মাথায় হরর কনসেপ্টের টিভি শো তৈরির বিষয়টা এসেছিল। তো তারা এই সব বিষয় নিয়েই আলোচনা করতে থাকে। তখনই জেনির মাথায় আরো একটা আইডিয়া চলে আসে। সে নিজের টিমের সাথে তার আইডিয়াটা শেয়ার করে। মূলত তার আইডিয়া ছিল তারা এমন একটা লাইভ টেলিকাস্ট শো এর আয়োজন করবে, যেখানে তারা বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে লাইভ টেলিকাস্টের মাধ্যমে অডিয়েন্সকে লাইভ ভূত দেখাবে। যেই ভাবা সেই কাজ, সে তাদের এই নতুন শো এর নামও দিয়ে দেয়, সেটা হলো লাইভ টেলিকাস্ট। তো টিমের সকলেরই জেনির এই আইডিয়াটা বেশ পছন্দ হয়, তাই তারা এর পরের দিন থেকেই এর উপরে কাজ করতে শুরু করে দেয়। জেনির টিমের একজন মেম্বার সালমা একটা হন্টেড হাউস খুঁজে বের করে। সে জানায় এই বাড়িটা আসলেই হন্টেড, কেননা সেই বাড়িতে বসবাস করা মানুষেরা বিভিন্ন সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস এক্সপেরিয়েন্স করেছে। তাদের সাথে প্রতিনিয়তই কিছু না কিছু হয়ে থাকে। এমনকি এই বাড়ির আশেপাশে থাকা মানুষেরাও বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড লক্ষ্য করেছে। আর এ কারণেই আশেপাশের কেউই সেই বাড়িতে বসবাস করা ফ্যামিলিকে সাহায্য করত না, কারণ কেউই চাইতো না নিজে সেধে সেধে ভূতকে ঘাড়ে নিয়ে আসতে। তাই সবাই যথেষ্ট দূরত্ব মেনটেন করে চলতো। তো সেই বাড়িতে সামিক্ষা নামক একজন মহিলা থাকত, সাথে তার দুজন ছেলে মেয়ে ছিল, শ্রী আর আভিয়া। আর তার স্বামী দুবাইতে কাজ করে। এ কারণে সে তার দুজন ছেলে মেয়েকে নিয়ে সে বাড়িতে একাই থাকে। এই সব কিছু শুনে যিনি তার শো এর প্রথম এপিসোড সেই বাড়িতেই টেলিকাস্ট করার সিদ্ধান্ত নেয়, কেননা এটা একদম রিয়েল হন্টেড প্লেস আর রিয়েল হরর এক্সপেরিয়েন্সের জায়গা ছিল। তো টিমের বাকি মেম্বাররাও জেনির সাথে একমত হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই হন্টেড হাউসে থাকা আত্মা সামিক্ষাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। এদিকে জেনি নিজের এই নতুন শো এর আইডিয়া সম্পর্কে চ্যানেলের হেডের কাছে গিয়ে বলে। তখন তারও এই আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সেও তাকে শো এর অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো পরের দিনই জেনি তার টিমের সাথে পৌঁছে যায় সেই হন্টেড হাউসে। আর সেখানে গিয়ে প্রথমেই তারা বাড়ির মালকিন সামিক্ষার সাথে কথা বলে। তারা সামিক্ষাকে এই বাড়ি সম্পর্কে বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ করছিল। সামিক্ষাও তখন তাদেরকে এই বাড়ি সম্পর্কে সব কিছু খুলে বলে। সে জানায় এই বাড়িটা তার স্বামী অনেক কম টাকায় পেয়েছিল, এ কারণেই সে বাড়িটা কিনে নেয়। পরবর্তীতে তার স্বামী বিদেশ চলে যাওয়ার পর ধীরে ধীরে তারা বুঝতে পারে এই বাড়িটি আসলে সাধারণ কোনো বাড়ি না, এটা হন্টেড বাড়ি। এই বাড়িতে থাকা আত্মা তাদের বিভিন্নভাবে বিরক্ত করতে শুরু করে। মাঝে মাঝে ঘরের জিনিসপত্র হাওয়ায় ভাসতে থাকে। তো একদিন সে তার ছেলে শ্রীকে ঘুম পাড়িয়ে দিয়ে যখন চলে যাচ্ছিল, তখনই কোনো একটা অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরে আর তাকে শূন্যে তুলে ফেলে। জেনি তাকে জিজ্ঞেস করে তারা কি কখনো এই বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করেনি। সে জানায় সেই আত্মা তাদেরকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেয় না। সামিক্ষা এরপর আরও জানায় যে এসব ফেস করার পর একদিন রাতে তারা বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যখনই তারা বাড়ি থেকে বের হয়েছে তার পরপরই পাশে তাকিয়ে দেখে যে তার ছেলে তার পাশে নেই। এরপর সে দেখতে পায় তার ছেলে উপরের একটা বন্ধ ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে আর অনেক বেশি কান্না করছে। তো তখনই তারা আবারও দ্রুত বাড়ির ভেতরে চলে আসে আর সেই অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে বলে সে যেন শ্রীকে ছেড়ে দেয়। তারা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে না কোনোদিন। তো এই কথা বলার সাথে সাথেই সেই ঘরের দরজা নিজে থেকেই খুলে গিয়েছিল। তো এই ঘটনার পর তারা আর কখনো বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করেনি, নিজেদের প্রাণ নাশের ভয়ে।
সে আরো বলে এই বাড়িতে আসার পরে এর প্রভাব শ্রেয়ের উপরও পড়েছিল। সে কারো চেহারা মনে রাখতে পারত না, এমনকি নতুন কোনো মানুষকে দেখলে সে অনেক বেশি ঘাবড়ে যেত। এ কারণে তাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিতে হয়েছিল। এরপর থেকে শ্রী তাদের টাচ করার মাধ্যমেই চিনতে পারে, সে তাদের চেহারা দেখে চিনতে পারে না। তো এখানে আমরা দেখতে পাই শ্রী শেখরের হাতে এসে তাবিজের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তো সবকিছু শোনার পর জেনি সেখানে শুটিং করার সিদ্ধান্ত নেয়। এরপর সে শোয়ের জন্য একটা প্রমোশনাল ভিডিও করে নেয়, যেখানে তারা সামিক্ষার সাথে ঘটে যাওয়া সেই সব ঘটনা তার থেকেই বর্ণনা নিয়ে একটা প্রোমো ভিডিও বানিয়ে ফেলে। তাদের এই প্রোমো দেখে শোয়ের রেটিং অনেক বেশি বেড়ে যায়। তো এরপর সামিক্ষা জেনিকে জানায় যে এখানে শুটিং করতে চাইলে তাকে এর বিনিময়ে টাকা দিতে হবে। যেহেতু তার স্বামী বাইরে থাকতো আর তারা বেশ ফিনান্সিয়াল প্রবলেমে ছিল, তাই সে এই প্রস্তাব দিয়েছিল। তো প্রোমো শুট করার পর তারা সেখান থেকে চলে যায়। তো তারা সেখান থেকে যাওয়ার পরই সেই বাড়ির সমস্ত লাইট ফ্লিকার করতে শুরু করে। এরপর আমরা একটা কালো ছায়াকে দেখি যে জেনিদের ভ্যানের দিকেই যেতে থাকে। এখানে আমরা সেই আত্মাকেও এক নজর দেখতে পাই, আর দৃশ্য এখানেই কাট হয়। অন্যদিকে জেনি বাড়ি ভাড়া নিয়ে শুট করার ব্যাপারে চ্যানেলের মালিককে জানায়। তখন সে পুরো বাড়িটি ভাড়া নিয়ে নেয়। সে তো এই পুরো বাড়িটা কিনে নেওয়ারও সিদ্ধান্ত নেয়, কেননা এত বড় বাড়ির মূল্য বেশ কম ছিল। আর যদি সে এই বাড়িটা কিনতে পারে তবে সে ওই বাড়ির জায়গায় একটা অ্যাপার্টমেন্ট বানাতে পারবে, যেটা তার বিজনেসের জন্য অনেক বেশি লাভজনক হবে। অপরদিকে পরের দিন জেনি তার টিম মেম্বারদের নিয়ে সেই বাড়িতে পৌঁছে যায় তাদের শুটিং করার জন্য। তো তারা বাড়ির বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে দেয়। এছাড়াও তারা ব্যাকআপ হিসেবে নিজেদের সাথে দুজন অ্যাক্টরকেও এনেছিল। জেনির প্ল্যান ছিল যদি এখানে সত্যিকারের কোনো আত্মা না থাকে অথবা তারা আত্মার অ্যাক্টিভিটিস ক্যামেরাতে রেকর্ড করতে না পারে, তবে এই দুজন অ্যাক্টরকেই আত্মা বানিয়ে তারা শুট কমপ্লিট করে ফেলবে। তো এরপরই তারা নিজেদের লাইভ টেলিকাস্টের প্রস্তুতি নিতে থাকে, তাদের শুটিংয়ে যেন কোনো ডিস্টার্ব না হয়। এ কারণে তারা নিজেদের সব ফোন তাদের ভ্যানিটি ভ্যানেই রেখে আসে। এরপরে লাইভ টেলিকাস্ট শো এর প্রথম এপিসোড শুরু হয়। জেনি এবং তার টিম মেম্বাররা সেই বাড়ির ভেতরে প্রবেশ করে, আর বাকি টিম মেম্বাররা ভ্যানের ভেতরে থেকেই শো পরিচালনার দায়িত্বে ছিল। তো লাইভ টেলিকাস্ট শো এর প্রথমেই আমাদের একটা স্টুডিও সেট দেখানো হয়, যেখানে একজন লোক অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলতে থাকে এই শো লাইভের মাধ্যমে সরাসরি প্রচার করে দেখানো হবে। তো এরপরেই শুরু হয়ে যায় লাইভ শো, যেখানে শো এর অ্যাঙ্কার অরবিন্দ শো হোস্ট করছিল। প্রথমেই সেই হন্টেড হাউসের ইন্ট্রোডাকশন দিতে থাকে। এরপরে সে সেই হন্টেড হাউসে বাস করা সামিক্ষার পরিবারকেও ইন্ট্রোডিউস করায়। এখানে সামিক্ষা বলতে থাকে কিভাবে সেই আত্মা তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এই সব কিছু শুনে তো অডিয়েন্সও এই শো এর প্রতি বেশ ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিল। তো এরপরে লাইভ শোকে আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য অরবিন্দ আত্মাকে ডাকার অ্যাক্টিং করতে থাকে আর বলতে থাকে এখানে যদি কোনো আত্মা থেকে থাকে তবে কোনো সাইনের মাধ্যমে আমাদেরকে সেটা জানাও। কিন্তু দেখা যায় তার এই কথা শুনে কোনো কিছুই হয় না। অন্যদিকে জেনি যখন দেখে আত্মা কোনো সিগন্যাল দিচ্ছে না, তখন সে ভাবতে থাকে যে এ কারণে আবার তাদের এই শো এর ভিউয়ার্স কম না হয়ে যায়। তাই সে শেখারকে বলে কোন একটা ট্রিক্স খাটিয়ে একটা মিথ্যা সিগন্যালের ব্যবস্থা করতে, যাতে করে অডিয়েন্সরা আরো বেশি ইন্টারেস্টেড থাকে শো এর প্রতি। তো এরপরই শেখার সালমাকে রুম থেকে একটা কিছু অরবিন্দের দিকে ছুঁড়ে ফেলতে বলে। সালমাও শেখারের কথা মতো এমনটাই করে, আর অরবিন্দ এমন অ্যাক্টিং করে যেন এটা সত্যিকারের আত্মাই তাদের সিগন্যাল দিয়েছে। তো এরপরে তাদের সেই পেইড অ্যাক্টর ভূত সেজে পেছন থেকে চলে যায়। সবকিছুই তাদের প্ল্যান মোতাবেক বেশ ভালোই চলছিল, কিন্তু সেই সময় দেখা যায় অরবিন্দের গালে কে একজন থাপ্পড় মেরে বসে। তবে তখন তার আশেপাশে কেউই ছিল না। অরবিন্দ ভাবে হয়তো তাদের পেইড অ্যাক্টর এইটা করেছে, তাই সে কিছুই বলে না। এই শোটা চালিয়ে যায়। তো কিছুক্ষণ পরেই তারা এই শোয়ে একটা বিরতি নেয়। বিরতির সময় অরবিন্দ সেই পেইড অ্যাক্টরকে জিজ্ঞেস করে সে তাকে চর কেন মেরেছে। তো এর জবাবে ওই অ্যাক্টর জানায় সে তো অরবিন্দকে কোনো চর মারেনি, কিন্তু তার এই কথা কেউই বিশ্বাস করে না। এরপরে বিরতির পর শো আবারও লাইভে চলে আসে। এই সময় জেনিরা তাদের অ্যাক্টরদের দিয়ে আত্মার অ্যাক্টিং করানো শুরু করে, কিন্তু এমন সময়ই তাদের একজন অ্যাক্টরকে সত্যি সত্যি কোনো আত্মা পজেস করে ফেলে, আর সে হুট করেই হাওয়ায় ভাসতে শুরু করে। তো কিছুক্ষণ পরেই দেখা যায় তার মাথা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। এই সব কিছু দেখে তো তারা বেশ ঘাবড়ে যায়, আর একটু পরেই দেখা যায় কোন এক অদৃশ্য শক্তি শূন্য থেকেই তাকে দূরে সিঁড়ির নিচে ছুঁড়ে মারে,
আর সে হাওয়া থেকেই নিচে মাটিতে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনা দেখে তো সেখানে উপস্থিত সকলেই অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা এতক্ষণ পর্যন্ত তারা ভাবতেও পারেনি যেখানে সত্যি আত্মা রয়েছে আর সে এমন কিছুও করতে পারে। কিন্তু এই অ্যাক্টরের মৃত্যু দেখে তো তারা বুঝতে পেরেছে যে এই ফ্যামিলি যেসব ইনসিডেন্টের কথা বর্ণনা করেছে সবকিছুই সত্যি ছিল। তারা সকলেই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে আর এই সবকিছুই তখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল, যেটা সকল মানুষ সরাসরি সম্প্রচার দেখছে। আর এই সব দেখে তো তাদের শো আর চ্যানেলের টিআরপি অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে জেনি আর তার টিম মেম্বাররা এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে তারা তখনই সেই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সেই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় বাড়ি থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত দরজা নিজে থেকেই আটকে যায়। কোনোভাবেই তারা সেগুলো ওপেন করতে পারছিল না। তারা সেই বাড়ির ভেতরেই একটা ট্র্যাপে আটকে যায়। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো এরপরে যিনি বাইরে ভ্যানে থাকা তাদের একজন টিম মেম্বারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যে কিনা ভ্যানে থেকে এই শো টেলিকাস্ট করছিল, কিন্তু তখনই সেই কানেকশনও লস্ট হয়ে যায়। জেনিরা সেই বাড়ির ভেতরেই আটকা পড়ে গিয়েছিল। তাদের যেই কজন টিম মেম্বার বাইরে ছিল তারা কেউই সেই বাড়ির দরজা খুলতে পারছিল না। এই সময়ই শোয়ে ঘটা এই সব ঘটনা নিউজের মাধ্যমে প্রচার হতে থাকে। আর এই দৃশ্যটাও আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে। সেই বাড়ির ভিতর কালাল এই সব কিছুর জন্য জেনিকেই দায়ী করতে থাকে, কেননা তার আইডিয়ার জন্যই তারা এই বাড়িতে এসেছিল। আর এখানে এসে তারা আত্মার কবলে পড়ে ফেঁসে গিয়েছে। সে আরো বলে জেনি নিশ্চয়ই এমন কিছু দেখেছিল এই বাড়িতে, যার কারণে সেই বাড়িতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সময় আমরা জানতে পারি যেদিন প্রথম জেনি সামিক্সার সাথে কথা বলার জন্য আসে সেদিনই সেই পাশের একটা রুমে আত্মার অস্তিত্ব টের পেয়েছিল। সে শ্রীকে একটা রুমে কারোর সাথে খেলতে দেখেছিল। আর যখন সে দেখতে আসে যে শ্রী কার সাথে খেলছে, তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু সেখানে একটা বল হাওয়ায় ভাসছিল। জেনি এটা দেখে বেশ ভয় পেয়ে যায় আর তখনই বুঝতে পেরে যায় যে এই বাড়িতে আসলেই আত্মা রয়েছে। কিন্তু জেনি এই কথা কাউকেই জানায়নি, কারণ তাদের জন্য এই শোটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কেননা তাদের সকলেরই জব ছিল রিস্কে। আর যদি তারা চ্যানেলকে কোনো হিট শো দিতে না পারে তবে তাদের জব থেকে বের করে দেয়া হতো। আর যদি এই কথা সে অন্যান্য টিম মেম্বারদের জানাতো তবে কেউই এখানে শুট করতে আসতে রাজি হতো না। সেজন্যই জেনি এই পুরো বিষয়টা গোপন রেখেছিল। তো জেনি যখন তাদেরকে এই সব কিছু জানায় তখন কালাল জেনির উপর আরো বেশি রেগে যায়, কিন্তু জেনি বলতে থাকে সে তাদের ভালোর জন্যই এটা করেছে। শেখার তখন তাদের শান্ত করায় আর বলে এখন নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়, আমাদের একসাথে এই সমস্যার সমাধান বের করতে হবে। তো তখন তারা সবাই মিলে ডিসিশন নেয়। তারা সকলে একত্রিত হয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে। তারা বিভিন্ন ভারী জিনিস দিয়ে দরজায় আঘাত করতে থাকে এই ঘরের দরজা খোলার জন্য, কিন্তু সেই সব জিনিস উল্টো বাউন্স হয়ে তাদের দিকেই ফিরে আসতে থাকে। তারা বুঝতে পারে এত সহজেই তারা এখান থেকে বের হতে পারবে না। এমন সময় বাড়ির ভেতরে আলো জ্বলতে আর নিভতে শুরু করে। অন্যদিকে ভ্যানে থাকা জেনিদের বাকি টিম মেম্বাররা চ্যানেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারা চ্যানেলকে জানায় যে তারা কোনোভাবেই বাড়ির ভেতরে থাকা জেনিদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। তখনই চ্যানেলের অ্যাডভাইজার এই লাইভ শো বন্ধ করে দেওয়ার কথা বলে। সে এই ব্যাপারে চ্যানেলের হেডের সাথেও কথা বলতে যায়, কিন্তু সে এই লাইভ টেলিকাস্ট বন্ধ করতে নিষেধ করে, কেননা এইসব ঘটনার কারণে চ্যানেলের টিআরপি অনেক বেশি হাই হয়ে গিয়েছিল আর এতে করে চ্যানেলের অনেক বেশি প্রফিটও হচ্ছিল। তাই সে জেনিদের সমস্যার কথা জানার পরও নিজের স্বার্থের জন্য এই শো বন্ধ করার পারমিশন দেয় না। তো তখন অ্যাডভাইজার চ্যানেলের হেডকে পুলিশকে এই বিষয়ে জানানোর জন্য বলে। তখন চ্যানেলের হেড রাম তাকে বলে স্টুডিও সেট থেকে যেন লাইভের মধ্যেই পুলিশকে কল করা হয়, এতে করে বিষয়টা আরো বেশি হাইপে এসে যাবে আর তাদের আরো বেশি লাভ হবে। তো তার কথা মতো স্টুডিও সেট থেকে অ্যাঙ্কর লাইভ শো এর মধ্যেই পুলিশকে ইনফর্ম করে। অন্যদিকে সেই হন্টেড হাউসে কোনো ইনভিজিবল পাওয়ার সামিক্সার চুল টেনে তাকে একটা রুমের দিকে নিয়ে যেতে থাকে আর তাকে একটা দেয়ালের সাথে আছড়ে ফেলে দেয়। তখন সামিক্সার পেছন পেছন তার দুজন সন্তানও সেই রুমের দিকে চলে যায়। এরপর দেখা যায়
সেই অদৃশ্য আত্মা তাদের সকলকে সেই রুমের মধ্যেই বন্ধ করে রাখে। এভাবেই সামিক্ষা আর তার ছেলে মেয়ে জেনিদের টিম থেকে আলাদা হয়ে যায়। তবে সামিক্ষার এত বেশি আঘাত লেগেছিল যে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর দেখা যায় সেই ইনভিজিবল স্পিরিট কালালকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। এতে সে অনেক বেশি আঘাত পায়। আর এই সবকিছু লাইভ টেলিকাস্ট হচ্ছিল, আর সকলের লাইভ টেলিকাস্টের মাধ্যমেই জেনিদের সাথে ঘটে যাওয়া এই সব কিছু দেখতে পাচ্ছিল। বাইরে থাকা অন্যান্য টিম মেম্বারদের কাছে জেনিদের সকলের ফ্যামিলি মেম্বারদের কল আসতে থাকে। তারা কোনোভাবেই এই সিচুয়েশন ম্যানেজ করতে পারছিল না। এমন সময় বাড়ির ভেতরেই ইলেকট্রিসিটিও চলে যায়। শেখার খেয়াল করে ইলেকট্রিসিটি যাওয়ার পর তাদের সকল ক্যামেরা নিজে থেকেই কাজ করছিল। এটা দেখে জেনি ক্যামেরার কাছে আসে আর সেলিমকে উদ্দেশ্য করে এই লাইভ টেলিকাস্ট বন্ধ করতে বলে। কিন্তু সেলিম তো লাইভ টেলিকাস্ট বন্ধ করতে পারছিল না। অন্যদিকে জেনি আর তার টিমের সবাই আলাদা আলাদা হয়ে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। শেখার তখন ইলেকট্রিসিটি ঠিক করার জন্য মেইন সুইচ বোর্ড খুঁজতে থাকে। তারা বুঝতে পারে বাইরে যাওয়ার সব দরজা বন্ধ করা, আর এই বিদ্যুৎ যাওয়ার পেছনেও সেই আত্মারই হাত রয়েছে। অপরদিকে পুলিশও তাদের সেই শুটিং এর লোকেশনে পৌঁছে যায়। এমন সময় আরভিন্ডকে সেই আত্মা পজেস করে নেয়। আর অন্যদিকে যিনি একটা ঘরের ছাদে সেই বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজে পায়। তারা সেই জায়গাটা খোলার অনেক চেষ্টা করতে থাকে। তাদের একজন টিম মেম্বার মইও নিয়ে আসে আর সেটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আত্মা দ্বারা পজেস হওয়া আরভিন্ড চলে আসে আর তাকে সেই মই থেকেই নিচে ফেলে দেয়। এতে করে সে মাথায় বেশ আঘাত পায়। অপরদিকে শেখার মেইন সুইচে ফিউজ লাগিয়ে দেওয়ার ফলে পুরো বাড়ির ইলেকট্রিসিটি আবারও চলে আসে। এই সময় আমরা জানতে পারি বাড়ির সমস্ত দরজা জানালায় বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছিল। এই কারণে কেউ দরজা খোলার চেষ্টা করলেই কারেন্টের শক খেয়ে মারা যাবে। এদিকে আরভিন্ড জেনির গলা চেপে ধরে আর তাকে হাওয়ায় ভাসিয়ে তোলে। তখনই আশভিন্দ কোনোভাবে আরভিন্দের হাত থেকে জেনিকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে দেখা যায় একজন পুলিশ অফিসার বাইরে থাকা তাদের টিমের ভ্যানে চলে আসে আর সেখানে এসেই সে তাদের জিজ্ঞেস করে তারা এসব নাটক কেন করছে। এই কথা শুনে বাকি টিম মেম্বাররা তাদের রেকর্ড করা সমস্ত ফুটেজ এবং প্রমাণ পুলিশদের দেখায়। তো এই সব দেখে তো পুলিশ অফিসার অনেক বেশি অবাক হয়ে যায় আর সে সব এখন বিশ্বাস করতে বাধ্য হয়। এদিকে বাড়ির ভেতর দেখা যায় সেই মৃত অ্যাক্টরের বডির ভেতরে ওই আত্মা প্রবেশ করে আর কালালের গলা চেপে ধরে। তখনই সেখানে শেখার চলে আসে আর কোনোভাবে সেই আত্মার হাত থেকে কালালকে ছাড়িয়ে নেয় আর কোনো মতে সেখান থেকে পালায়। এরপর তারা সকলে আবারও একত্রিত হয়। এখন প্রত্যেকেই বেশ ঘাবড়েছিল। যেহেতু সমস্ত দরজা জানালায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, তাই তারা আবারও মেইন সুইচ বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেয়। কিন্তু শেখার মেইন সুইচ বন্ধ করার পরেও দেখা যায় বাড়ির ইলেকট্রিসিটি যায় না। তখন তারা বুঝতে পারে এখানে আসলে কোনো কিছুই তাদের আয়ত্তে নেই। এখানে সেটাই হবে যেটা ওই আত্মা চাইবে। এদিকে সেই আত্মা আবারও তাদের টিমের আর এক মেম্বার ইলমাকে পজেস করে ফেলে আর সে কালালের গলা চেপে ধরে। তখনই আবারও সেখানে শেখার এসে কালালকে বাঁচিয়ে নেয় আর পজেস হওয়া ইলমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। অপরদিকে সেলিম ফাইনালি এই শোয়ের লাইভ টেলিকাস্ট বন্ধ করতে পারে। এতে করে দেখা যায় সাধারণ জনগণ সেই বাড়ির সামনে এসে প্রোটেস্ট করতে শুরু করে। তারা বলতে থাকে কেন এরা লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিল। তারা জানতে চায় যে বাড়ির ভেতরে কি হচ্ছে। তো এরপর বাইরে থেকে এই লোকেরাও দরজা খোলার চেষ্টা করতে থাকে। তারাও ভারী ভারী জিনিস দিয়ে দরজায় আঘাত করতে থাকে, কিন্তু এত চেষ্টার পরও কেউই দরজা খুলতে সফল হয় না। এই সময় সেই পুলিশ অফিসার এসে সেলিমকে আবারও লাইভ টেলিকাস্ট শুরু করতে বলে, কেননা একমাত্র এই লাইভ টেলিকাস্টের মাধ্যমেই তারা বাড়ির ভেতর জেনিদের সাথে কি হচ্ছিল সেটা সম্পর্কে জানতে পারবে। এটা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না তাদের সাথে যোগাযোগ করার। তো তার কথা শুনে সেলিম আবারও শো লাইভ টেলিকাস্ট করতে শুরু করে। তো এরপর পুলিশ অফিসার সেলিমের থেকে সামিক্ষার নাম্বার নেয় আর তার কাছে কল করে। সেই ফোন তখন জেনির কাছেই ছিল। তো যখনই সে ফোন রিসিভ করে তখনই দেখা যায় লো ব্যাটারির কারণে ফোনই সুইচ অফ হয়ে যায়। তখন জেনি পাওয়ার ব্যাংক খোঁজার জন্য দ্রুত উপরে যায়। এই সময় সামিক্ষার জ্ঞান ফিরে আসে। তখন সেই রুম থেকেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আর সেই সময় দেখা যায় হুট করেই সামিক্ষার মেয়ে আভিয়াকে সেই আত্মা পজেস করে ফেলে আর সামিক্ষার গলা চেপে তাকে হাওয়ায় ভাসিয়ে তোলে। তাকে বলতে থাকে তোমরা কিছুতেই এই বাড়ি থেকে বের হতে পারবে না।
যেই তোমাদের এই বাড়ি থেকে বের করার চেষ্টা করবে আমি তাদের সকলকেই মেরে ফেলবো। এই সময় সামিকশার ছেলে শ্রী সেই আত্মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, চেন্না, মাকে কিছু করো না, প্লিজ মাকে ছেড়ে দাও। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমরা এখানে তোমার সাথেই থাকবো। আমরা বুঝতে পারি সেই আত্মার নাম হয়তো চেন্না, আর তাকে শ্রী দেখতে পায়, কিন্তু কিভাবে শ্রী তাকে দেখতে পায় আর এই আত্মা এখানে এলোই বা কি করে, সেই সব তথ্য তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো এদিকে জেনি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ঠিকই পাওয়ার ব্যাংকটা পায়, আর সামিকশার ফোনটা চার্জে দিয়ে সেই পুলিশ অফিসারকে কল ব্যাক করে। যেহেতু পুলিশ অফিসার আগে থেকেই সমস্ত ভিডিও ফুটেজ দেখছিল, তাই সে পোজেস আভিয়া আর শ্রীয়ের কথোপকথন দ্বারা বুঝতে পারে এই আত্মা মূলত এই বাড়িতেই বসবাস করা মানুষদের, অর্থাৎ সামিকশা আর তার পরিবারকে বাড়ি থেকে চলে যেতে দিতে রাজি ছিল না। আর যখনই কেউ এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছিল, তখনই সেই আত্মা কাউকে না কাউকে পজেস করে মেরে ফেলার চেষ্টা করছিল, কেননা সে ভাবছিল হয়তো তারা সামিকশাদেরও নিজেদের সাথে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে। তো পুলিশ অফিসার জেনিকে আরো বলে, কোনোভাবে সেই আত্মাকে এটা বিশ্বাস করাও যে তোমরা সামিকশাদের এই বাড়ি থেকে কোথাও নিয়ে যাবে না। তো এটুকু বলার পরে ফোন আবারও সুইচড অফ হয়ে যায়। এরপর জেনি সকল টিম মেম্বারকে গিয়ে বলে, তোমরা কেউ এই ফ্যামিলিকে এখান থেকে বের করার চেষ্টা করো না, বা তাদের এখান থেকে নিয়ে যাওয়ার কথাও বলো না, কেননা এই আত্মা আমাদের উপরে এই কারণেই অ্যাটাক করছে। তো এরপর উপরে সামিকশাদের সেই রুমে গিয়ে তারা আত্মাকে উদ্দেশ্য করে বলতে থাকে এই ফ্যামিলিকে এই বাড়ি ছেড়ে তারা কোথাও নিয়ে যাবে না, আর তারা কেউই এই ফ্যামিলিকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টাও করবে না। তো এই কথা বলার পরই দেখা যায় ফাইনালি সেই আত্মা সামিকশার গলা ছেড়ে দেয় আর আভিয়ার বডি থেকেও বেরিয়ে চলে যায়। এরপর তারা যখন নিচে আসে সবাই দেখতে পায় বাড়ির মেইন দরজা খুলে গিয়েছে, তাই তারা বাড়ি থেকে বের হতেই যাবে, কিন্তু তার আগেই শেখর স্ত্রীকে কোলে নিয়ে মেইন দরজার দিকে দৌড়াতে শুরু করে। আর সেই আত্মা তখন বুঝতে পারে এরা তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, আর তারা সামিকশাদেরও নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো শেখর যখনই স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে তখনই মেইন দরজা আবারও বন্ধ হয়ে যায়। এরপর শেখর যখন পেছন ফেরে সে দেখতে পায় সেখানে উপস্থিত সকলকে সেই আত্মা পজেস করে নিয়েছে, আর সকলকেই সেই আত্মা হাওয়ায় ভাসিয়ে রেখেছে। এই সময় আমরা প্রথম সেই আত্মার সম্পূর্ণ রূপ দেখতে পাই, যে কিনা শেখারের পেছনেই দাঁড়িয়েছিল, আর সেখানে দাঁড়িয়ে থেকেই সকলের সাথে সে এই সব কর্মকাণ্ড ঘটাচ্ছিল। তো এরপর সে শেখারকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমার সাথে চালাকি করার ফল এবার তোমাদের ভুগতে হবে। এটা বলেই সে জোরে জোরে হাসতে থাকে। এরপর সেখানে উপস্থিত সকলেই হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন শেখার দ্রুত তাদের দিকে এগিয়ে যায় তাদের জ্ঞান ফেরানোর জন্য। ঠিক তখনই উপর থেকে কোনো কিছুর শব্দ শুনতে পায় সে। তখন শেখার খেয়াল করে এখানে সকলের মধ্যে সামিকশা মিসিং, তাই সে দ্রুত সেই শব্দকে উদ্দেশ্য করে উপরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সেই আত্মা এবার সামিকশাকে পজেস করে নিয়েছে আর তাকেও হাওয়ায় ভাসিয়ে তুলেছে। এই সময় সামিকশা শেখারকে উদ্দেশ্য করে ডেমনিক ভয়েসে বলতে থাকে, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা কেন করেছো? আমাকে ধোঁকা দিয়ে তোমরা মোটেও ঠিক কাজ করনি। এখন তোমাদের সকলকে এক এক করে মরতে হবে। এ কথা বলেই সামিকশা উপর থেকে অনেক জোরে মাটিতে আছড়ে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর সেই আত্মা শেখারকেও পজেস করার চেষ্টা করে, কিন্তু শেখারের হাতে থাকা সেই তাবিজের জন্য আত্মা শেখারকে কোনোভাবেই পজেস করতে পারছিল না। তাই সে বেশ রাগান্বিত হয়ে ওঠে আর রাগের চোটে জেনি আর কালালকে গলা চেপে হাওয়ায় ভাসিয়ে দেয়। শেখার বুঝতে পারে সামিকশার মতো হয়তো এবার জেনি আর কালালকেও এই আত্মা মেরে ফেলবে, তাই সে নিজের হাতে থাকা সেই তাবিজটা এবার খুলে ফেলে। যেহেতু শেখার আত্মাদের নিজের দিকে আকৃষ্ট করতে পারত, তাই তাবিজ খুলে ফেলার সাথে সাথেই সেই আত্মা শেখারের শরীরের ভেতর ঢুকে যায়। এরপর শেখার সকলকে উদ্দেশ্য করে বলে সে নিজের ভেতরে সেই স্পিরিটকে ফিল করতে পারছে, তাই সে তার সকল টিম মেম্বারকে তার থেকে দূরে থাকতে বলে। সে বলে যে কোনো সময় এই আত্মা আমাকে পজেস করে নিবে, তাই সে আগে থেকেই সকলকে এই রুম থেকে বাইরে বের করে দেয় আর নিজেকে সেই রুমের মধ্যেই বন্দি করে ফেলে, যাতে করে তার দ্বারা অন্য কারো ক্ষতি না হয়। তখন সে নিজে নিজেই বলতে থাকে যে আমি এই আত্মাকে নিজের সাথে এই রুমের মধ্যেই আটকে রাখবো, আর এই সুযোগে তোমরা সবাই এখান থেকে পালিয়ে যাও, আর এক মুহূর্তও দেরি করো না এখানে। কিন্তু আমরা দেখতে পাই শেখার যখন নিজেকে সেই রুমের মধ্যে
মধ্যে বন্দি করে নিয়েছিল, তখন সে ভুলবশত শ্রীকেও সেই রুমের মধ্যে রেখেছিল। আমরা তখন বুঝতে পারি সেই আত্মাই মূলত শেখারকে দিয়ে এটা করিয়েছে, যেটা শেখার বুঝতেও পারেনি। আর ওই আত্মা এটা এজন্যই করেছে যাতে শ্রী কোনোভাবেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে না পারে। এমন সময় সেই আত্মা শেখারকেও পজেস করে নেয়। তো এরপর দেখা যায় পজেস হওয়া শেখার শ্রীয়ের সাথে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর যখন শেখার নিজের হুঁশে ফিরে আসে, তখন শ্রী শেখারকে বলে সেই আত্মা তার সাথে খেলতে চায়। তো এরপর শ্রী সেই আত্মাকে উদ্দেশ্য করে বলে এই রুমটা খেলার জন্য অনেক বেশি ছোট, এ কারণে সে বাইরে গিয়ে খেলতে চায়। এই কথা বলার সাথে সাথেই এই রুমের দরজা খুলে যায় আর শেখারকে সেই আত্মা আবারও পজেস করে ফেলে। এতে করে শেখার বল নিয়েই খেলতে শুরু করে দেয়। ঠিক এই সময়ই সালমা শ্রীকে নিজের কাছে নিয়ে আসে, আর এটা দেখে শেখারের ভেতরে থাকা সেই আত্মা অনেক বেশি রেগে ওঠে। আর তখনই জেনি সেই রুমের দরজা আটকে ভেতরেই শেখারকে আটকে দেয়। এতে করে সেই আত্মাও ওই রুমেই বন্দী হয়ে যায়। তো কিছুক্ষণ পরেই দেখা যায় শেখার আবারও নিজের হুঁশে ফিরে আসে, আর সে জেনিকে সেখান থেকে চলে যেতে বলে। সে জেনিকে জানায় সে বেশিক্ষণ নিজের হুঁশে থাকতে পারছে না। কিছুক্ষণ পরপরই সেই আত্মা তাকে পজেস করে ফেলছে, কিন্তু তার ভেতরে থাকা পাওয়ারের জন্য এই পজেশন বেশিক্ষণ স্থায়ী হতে পারছে না। এর মধ্যেই সেই আত্মা আবারও শেখারকে পজেস করে ফেলে আর রুমের উপরে থাকা একটা রাস্তা দিয়ে তাকে ছাদে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে সেই আত্মা শেখারকে ছাদ থেকে লাফ দেওয়ায়, যার ফলে নিচে পড়ে শেখারেরও মৃত্যু হয়। আর দেখা যায় শেখার ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার পরপরই বাড়ির ভেতরে সবকিছু হুট করেই নর্মাল হয়ে যায়। সেখানকার সমস্ত লাইট জ্বলে ওঠে আর বাড়ির মেইন দরজাও খুলে যায়। তখন তারা সকলে দৌড়ে শেখারের ডেড বডির কাছে আসে। শেখারের মৃত্যুতে তারা সকলেই অনেক বেশি ভেঙে পড়েছিল। তো ফাইনালি শেখারের মৃত্যুর মধ্য দিয়েই তারা সেই বাড়ি থেকে বের হতে সক্ষম হয়। আমরা বুঝতে পারি শেখারের ভেতরে সেই সুপার ন্যাচারাল পাওয়ারের জন্যই তার মৃত্যুর পরে সেই আত্মার সমস্ত শক্তি নষ্ট হয়ে গিয়েছে, আর এ কারণেই সে আর তাদের বাড়ির ভেতরে আটকে রাখতে পারেনি। যখন তারা সকলে সেই জায়গা থেকে চলে যাচ্ছিল, তখন শ্রী পেছনে তাকিয়ে সেই আত্মা চেন্নাকে দেখতে পায়, যে কিনা শ্রীর চলে যাওয়াতে অনেক বেশি দুঃখী ছিল। সে বেশ ইমোশনাল হয়ে শ্রীকে বিদায় জানাতে থাকে। এই সময় আমরা এই আত্মার কাহিনী জানতে পারি। মূলত সে একটা স্পেশাল চাইল্ড ছিল, তার নাম ছিল চেন্না, যে কিনা বয়সে বড় হয়েছিল কিন্তু মানসিকভাবে সে ছিল একেবারেই ছোটদের মতো, অর্থাৎ আমরা যাকে মানসিক প্রতিবন্ধী বলে থাকি। তো চেন্না নিজের মায়ের সাথে এই বাড়িতেই থাকতো। তার বাবা ছিল না। যেহেতু চেন্না মানসিক প্রতিবন্ধী ছিল, তাই আশেপাশের কেউই নিজেদের বাচ্চাদের চেন্নার সাথে খেলতে দিত না। এ কারণে চেন্না অনেক বেশি একা ছিল। তার কোনো খেলার সাথীও ছিল না। যেহেতু তার সাথে কেউ খেলতো না, এ কারণে সে একদিন তার মায়ের সাথে অনেক বেশি রাগারাগি করে, কেননা তার ধারণা ছিল তার মায়ের কারণেই কেউ তার সাথে খেলতে আসে না। তার মা কাউকে গিয়ে তার সাথে খেলার কথাও বলে না। তো এই সময় মানসিক প্রতিবন্ধী চেন্না অনেক রেগে যায় আর তার মাকে ধাক্কা মেরে বসে। সেই সময় হঠাৎই তার মা হার্ট অ্যাটাক করে আর সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু কিছু না বোঝা চেন্না তো বুঝতেই পারে না যে তার মা মারা গিয়েছে। সে কিছুক্ষণ তার মায়ের কাছে গিয়ে তাকে অনেক ডাকাডাকি করে। চেন্না তার মাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে তো মারা গিয়েছিল। তো সে সেভাবেই নিজের মায়ের মৃতদেহটা ওখানেই রেখে দেয় আর সেই লাশের সাথেই থাকতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সে এতটাই অসুস্থ ছিল যে এদিকে তার কোনো খেয়ালই ছিল না যে তার মা মারা গিয়েছে। সে তো কেবল বাইরে গিয়ে ছেলে মেয়েদের সাথে খেলতে চাইতো। তো এরপর একদিন চেন্না বাইরে থেকে কিছু ছেলে মেয়েদের খেলার শব্দ শুনতে পায় আর জানালার কাছে এগিয়ে যায়। সে দেখতে পায় বাড়ির সামনে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। যেহেতু তার মা দরজা বন্ধ করে দিয়েছিল, তাই সে তাদের রুমের উপরের সেই রাস্তা দিয়ে ছাদে চলে যায় তাদের সাথে খেলার জন্য। সেখানে গিয়ে সে সেই বাচ্চাদের ডাকতে থাকে, কিন্তু তার ডাক সেই বাচ্চারা শুনতে পাচ্ছিল না। তাই সেই তাদেরকে ডাকার জন্য ছাদের আরো সামনের দিকে এগিয়ে যায়। আর ঠিক এই সময়ই পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে আর তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। সে ঠিক সেভাবেই ছাদে যায় আর ছাদ থেকে পড়ে মারা যায়, যেভাবে বর্তমানে শেখার মারা গিয়েছিল। তো প্রতিবেশীরা পরবর্তীতে চেন্নার লাশ সেখানে পড়ে থাকতে দেখতে পায়। তখন তারা বাড়ির ভেতরে গিয়ে চেন্নার মাকে এই বিষয়ে জানাতে চায়। তখন তারা দেখতে পায় যে পুরো বাড়ি দুর্গন্ধে ভরে গিয়েছে আর সেখানে চেন্নার মায়ের লাশ পড়ে আছে। সকলেই বুঝতে পারে
চেন্নার মা বেশ কিছুদিন আগেই মারা গিয়েছে। তো এরপরই দৃশ্য চলে যায় 5 বছর পর। সামিক্ষা আর তার স্বামী বেশ কম টাকায় এই বাড়িটা কিনে নিয়েছিল। যখন তারা এই বাড়িতে শিফট করে তখন প্রথম দিনই শ্রী চেন্নার সেই বলটা নিজের হাতে তুলে নেয়। চেন্নার আত্মা যে কিনা সে বাড়িতেই বন্দী হয়েছিল সে শ্রীকে দেখে ফেলে আর তার সাথে খেলার জন্য এগিয়ে আসে। আর চেন্নাকে এভাবে হঠাৎ করে দেখেই শ্রী অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তো তারপর থেকেই নতুন কোনো মানুষকে দেখলে সে ভয় পেয়ে যেত আর কাঁদতে শুরু করত। এই ঘটনা তার মস্তিষ্কে এমনভাবে ইফেক্ট ফেলেছিল যে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। আর এ কারণেই শ্রী কোনো মানুষের চেহারা মনে রাখতে পারত না। কিন্তু কিছুদিন পরে ধীরে ধীরে চেন্নার সাথে শ্রীর বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। যেহেতু শ্রীর মাধ্যমে চেন্না নিজের বন্ধুকে খুঁজে পেয়েছিল তাই সে সামিক্ষা আর তার পরিবারকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দিত না। একদিন শ্রী যখন ঘুমিয়েছিল তখন চেন্না তাকে খেলার জন্য ডাকতে আসে, কিন্তু যেহেতু শ্রী ঘুমাচ্ছিল তাই সে চেন্নাকে তখন খেলার জন্য নিষেধ করে দেয়। আর এতে করেই চেন্না বেশ রেগে যায় আর তার ভয়ঙ্কর রূপ শ্রীয়ের সামনে চলে আসে। এটা দেখে শ্রী অনেক বেশি ভয় পায় আর ভয়ে চিৎকার করে ওঠে। এই ঘটনার পর থেকেই তারা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, যেটা আমরা গল্পের প্রথম দিকে দেখেছিলাম। কিন্তু চেন্না তাদের এই বাড়ি ছেড়ে কোনোভাবেই যেতে দেয়নি। তো এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয় আর দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখতে পাই সেই চ্যানেলের হেড একটা প্রেস কনফারেন্স করছে। সেখানে সব রিপোর্টার তাকে এই শো নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তারা তাকে বলতে থাকে যখন তারা বুঝতে পারলো তার এমপ্লয়িরা আসলেই বিপদে পড়েছে তখন সে কেন লাইভ টেলিকাস্ট বন্ধ করে দিল না। এর উত্তরে সে বলে এই লাইভ টেলিকাস্টের সম্পূর্ণটাই স্ক্রিপ্টেড ছিল, এখানে কোনো রিয়েল ঘোস্ট ছিল না, সবকিছুই তাদের সাজানো ছিল, এ কারণেই তারা লাইভ টেলিকাস্ট বন্ধ করেনি। সে এটাও বলে সেই বাড়িতে তাদের যে অ্যাক্টরের মৃত্যু হয়েছে সেটা কেবল দুর্ঘটনা বশতই হয়েছে, এই সবের পেছনে সুপারন্যাচারাল কোনো কিছুই ছিল না। কিন্তু আমরা তো জানি এই সবই তার মিথ্যা কথা, যাতে করে এই সকল মৃত্যুর দায়ভার তাকে নিতে না হয়। যাই হোক, অন্যদিকে আমরা জেনিকে দেখি যে কিনা এসব ঘটনার পরে অন্য একটা শহরে শিফট হয়েছিল আর জেনি শ্রী এবং আভিয়াকে নিজের সাথেই রেখেছিল। দেখা যায় আভিয়া সেখানে আর্ট করছে আর জেনি নিজের কাজ করছিল। তখনই সেখানে শ্রী চলে আসে। শ্রী নিজের বল দিয়েই খেলতে যাচ্ছিল। তখন জেনি তাকে মজা করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কার সাথে খেলতে যাচ্ছ? এখানে তো চেন্নাও নেই। তো এর জবাবে শ্রী জেনিকে বলে, আমি শেখারের সাথে খেলতে যাচ্ছি। এ কথা শুনে তো জেনি অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে তো কিছুই বুঝতে পারছিল না, কেননা শেখার তো সেদিনই মারা গিয়েছিল। আর এই সময় আমরা শেখারের আত্মাকে সেখানে দেখতে পাই। অর্থাৎ এখন থেকে শেখার থাকবে শ্রীর আশেপাশে। আর শ্রীও ছিল শেখারের মতো, সেও তার মতোই আত্মাদেরকে দেখতে পেত। সেজন্যই হয়তো এখন থেকে শেখারই তার বন্ধু হয়ে থাকবে। তো এরই মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই হরর থ্রিলার মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।